বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং 2023 সালে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন। আজকের সাজেশনটা কিন্তু টোটালি অন্যরকম, কারণ আজকের সাজেশনে আমরা একদম অধ্যায় ভিত্তিক কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন করব তার ডিটেলস যাবতীয় আলোচনা যেমন করব, তার সঙ্গে মূল সাজেশন সম্পর্কে আলোচনা করব, তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু টিপসও কিন্তু আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আমাদের জিওগ্রাফিতে এবছর কিন্তু সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে এবং আমাদের জিওগ্রাফিতে কিন্তু ছোটখাটো মিলিয়ে সব মিলে কিন্তু একটা বিস্তারিত সিলেবাস রয়েছে ক্লাস 11 এর। বলা যেতে পারে ক্লাস 10 ক্লাস 12 এর তুলনায় সব থেকে বড় যদি সিলেবাস থেকে থাকে তাহলে কিন্তু ক্লাস 11 এর সিলেবাস। কারণ যে পার্টগুলো আমাদের ক্লাস 11 এ রয়েছে সেই পার্টগুলো একটা বিস্তারিত পার্ট, এবং তার সঙ্গে আরো একটা ব্যাপার সেটা হচ্ছে আগের বছর সংশোধিত সিলেবাস হওয়ার জন্য কিন্তু বড় বড় দুটো চ্যাপ্টার যে সেখানে বাদ দেওয়া হয়েছিল। তার মধ্যে আমরা জানি যে বায়ুমণ্ডলের একটা বিস্তারিত অংশ এবং আর একটা চ্যাপ্টার যেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, অর্থাৎ ভাঁজ, শ্রুতি, অগ্নুৎপাত, ভূমিকম্প, প্রত্যেকটা পার্টকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এবছর কিন্তু কোনো কিছুকেই বাদ দেওয়া হয়নি, সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, যার জন্য কিন্তু প্রশ্ন সংখ্যা অনেক অনেক বেশি হবে এবং আমাদের অনেক পড়তে হবে। তো সবকিছু মিলিয়ে সম্পূর্ণ সাজেশন প্রস্তুত করা হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। মনে রাখবে, যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলোর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, বা আশা করছি আসবে না। এর আগে পরেও যা করেছি তাও আসেনি। বিগত বছরের সাজেশন যদি তোমরা দেখো এবং যে প্রশ্নটায় পরীক্ষা হয়েছে প্রশ্নটার সঙ্গে মিলিয়ে দেখবে একদম প্রথম যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোই কিন্তু এসছে। তো যাই হোক, আজ কিন্তু আমরা সেই রকম ভাবেই প্রশ্ন সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক অধ্যায় ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন কোশ্চেন কোন দাগে পড়বে তার বিস্তারিত আলোচনাও কিন্তু এই আলোচনার মধ্যে রয়েছে। সব শেষে তোমরা দেখবে যে প্রশ্ন সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। দেখো, তোমরা জিওগ্রাফির ছাত্রছাত্রী, জিওগ্রাফি নিয়ে পড়ছো, একটা কথা সবসময় মাথায় রাখবে, জিওগ্রাফির ছোট্ট ছোট্ট অংশ প্রচুর বেশি। আমাদের যে 7 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসে 35 মার্কের জন্য, তোমরা অনেকেই ভাবো 7 মার্কের কোশ্চেনে কটা প্রশ্ন হবে, কিন্তু না, 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রশ্নে কম্বাইন্ড রূপে 7 মার্ক আসে। অর্থাৎ 2+5 আসতে পারে, 3+4 আসতে পারে, 1+6 আসতে পারে। বোঝা গেল কি বললাম? পার্টলি মানে 2 মার্কের, 3 মার্কের, 5 মার্কের যে কোনো রকম ভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, যার জন্য ছোট টিকাও আমাদের পড়তে হচ্ছে, 3 মার্কের প্রশ্ন আমাদের পড়তে হচ্ছে, 2 মার্কের প্রশ্নও পড়তে হচ্ছে, আবার 5 মার্কের প্রশ্নও পড়তে হচ্ছে, আবার 7 মার্কের প্রশ্নও পড়তে হচ্ছে। যার জন্য কিন্তু আমাদের ওভারঅল পড়াশোনার যে প্রশ্নের পরিমাণ সেই পরিমাণটা কিন্তু অনেক বেশি। যার জন্য সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে কোনো প্রশ্ন মিস করবে না, কারণ খুব খেটে কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা ক্রমশ দেখতে পারো। তাহলে এবার চলো মূল সাজেশনটাকে দেখে নিই। আর বলবো যে সাজেশনটা অবশ্যই দেখো, তার সঙ্গে যদি কোনো সমস্যা থাকে, শেষ পর্যন্ত কোনো বিষয় বুঝতে যদি তোমাদের অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেগুলোর তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এবার আমরা মূল সাজেশনটাকেই দেখে নিই। বন্ধুরা, তাহলে শুরু করি মূল আলোচনা। তো আমাদের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে, দেখো, যেটা হচ্ছে পাঠ্য বিষয় হিসেবে ভূগোল। মনে রাখবে যে এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন আসবে না, এবং প্রথম যে আমাদের বড় প্রশ্ন আসবে সেটা কিন্তু 3 দাগে আমাদের প্রশ্নটা আসবে। তো এখানে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। তো এখান থেকে মাত্র 2টো প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি, কারণ অন্যান্য প্রশ্নগুলো এবছরে আসার সম্ভাবনা নেই। তাদের মধ্যে কি বিগ ব্যাং কি এবং ক্যান্টের গ্যাসীয় তত্ত্বটি আলোচনা করো, তার সঙ্গে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন ও জেফ্রির জোয়ার স্ফীতি মতবাদ লেখো। এই 2টো প্রশ্ন ভালো করে পড়ো। তার মধ্যে কান্টের গ্যাসীয় তত্ত্বটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের বলে রাখলাম। নেক্সট একটা কথা বলে রাখি যে এই যে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ, এই চ্যাপ্টারের সাধারণভাবে আমাদের পরের চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া থেকে প্রশ্ন আসে, কথাটা ভালোভাবে বুঝে নেবে। কিন্তু এবছর যে আসবে সেরকম কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ যে আসবেই সেই কথাটা নয়, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ থেকে একটা প্রশ্ন এবং তার ভূগাঠনিক প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন কিন্তু আসে। মানে 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন লিখতে হয়। কিন্তু তোমাদের বলবো যে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম কিন্তু নেই যে এখান থেকে আসবে, এখান থেকে আসবেই এবং এখান থেকেও আসবে, অর্থাৎ 2টোর মধ্যে থাকবে, এরকম কোনো নির্দিষ্ট কিন্তু নিয়ম নেই। যার জন্য 2টো পার্টি ভালো করে পড়তে হবে। তবে হ্যাঁ, ভূগাঠনিক প্রক্রিয়া থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এটা কিন্তু তোমরা মাথায় নিয়ে রাখতে পারো। তো যাই হোক, ভূগাঠনিক প্রক্রিয়া থেকে কি প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। সমস্থিতি মতবাদ নিয়ে এরি ও প্র্যাটের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো, অথবা এরি ও প্র্যাটের মতবাদের পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন প্রকার পাত সীমান্তে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, মহিষঞ্চরণ মতবাদের সংজ্ঞা দাও। ওয়েগনারের মহিষঞ্চরণ মতবাদের প্রমাণগুলি লেখো এবং সমুদ্রবক্ষের বিস্তৃতির সংজ্ঞা ও কারণ লেখো। যার যেটা বলেছি ঠিক তার সেটাই পড়বে। যেমন সমুদ্রবক্ষের বিস্তৃতির সংজ্ঞা ও কারণ বলেছি, প্রমাণ কিন্তু বলিনি, তো সেই প্রমাণ কিন্তু এবছর পরীক্ষায় আসবে না। যার যেটুকু বলেছি তার মধ্যে দিয়েই প্রশ্ন পাবে।
এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে কি কি, যেমন অ্যাস্থনোস্ফিয়ার বা এনি অফ জোন, বৃত্তচাপীয় দ্বীপমালা, প্রতিবিধান তল, সাবডাকশন জোন, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র, গিরিজনী ও মৈবক আলোড়ন। বোঝা গেল কি বললাম। নেক্সট চলে আসি 4 নম্বর প্রশ্ন আমাদের। 4 নম্বর প্রশ্ন আমাদের ভাঁজ-চ্যুতি, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প থেকে আসবে। এর আগের বছর কিন্তু 4 নম্বর চ্যাপ্টার সম্পূর্ণ এই যে ভাঁজ-চ্যুতি, অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণ বাদ গেছিল, যার জন্য কিন্তু আমাদের এবছর একটু বেশি পড়তে হচ্ছে। তো যাই হোক, ভাঁজ থেকে কি প্রশ্ন পড়বো দেখো। ভাঁজ কাকে বলে, ভাঁজের শ্রেণীবিভাগ করো, ভাঁজের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, বিভিন্ন প্রকার ভাঁজের মধ্যে পার্থক্য, যেমন ধরো দিয়ে দিল উদবঙ্গ অদবঙ্গের মধ্যে পার্থক্য কী, দিল প্রতিসম অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য কী, এই যে বিষয়গুলো সেইগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে ভাঁজের গাঠনিক উপাদান, যেগুলো কিন্তু শর্ট টাইপের প্রশ্ন হিসেবে আসতে পারে, যেমন ধরো দেওয়া গেল গ্রন্থিবিন্দু কাকে বলা হয়, তাহলে উদবঙ্গ ধারা কাকে বলা হয়, বা ভাঁজের অক্ষ বলতে কী বোঝো, এগুলো কিন্তু শর্ট টাইপের প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা পড়বে, বৈপরীত্য ভূমিরূপ কি, বিভিন্ন প্রকার বৈপরীত্য ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এবার আসি চ্যুতি। চ্যুতি থেকে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, চ্যুতি কাকে বলে, চ্যুতির শ্রেণীবিভাগ করো, চ্যুতির ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছি, চ্যুতি ভৃগুতট ও চ্যুতিরেখা ভৃগুতটের পার্থক্য কি, অনুলোম ও বিলোম চ্যুতির পার্থক্য লেখো। এবার আসি অগ্ন্যুৎপাত। অগ্ন্যুৎপাত থেকে একইভাবে দুটো প্রশ্ন, একটা হচ্ছে অগ্ন্যুৎপাত কাকে বলে এবং অগ্ন্যুৎপাতের কারণ কি। নেক্সট, অগ্ন্যুৎপাতের ফলে গঠিত উদ্বেদী ও নিঃসারী ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। শুধু উদ্বেদীও আসতে পারে, শুধু নিঃসারীও আসতে পারে। এবং আরেকটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি যে উদ্বেদী ও নিঃসারী অগ্ন্যুৎপাতের মধ্যে পার্থক্য লেখো। পরে চলে আসি ভূমিকম্প চ্যাপ্টার। ভূমিকম্প চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন, ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কারণ ও ফলাফল লেখো, ভূমিকম্পের তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কত প্রকার ও কী কী আলোচনা করো। যে কোনো দুটো তরঙ্গ দিয়ে কিন্তু পার্থক্য দিতে পারে, ধরো দিল পি তরঙ্গ ও এল তরঙ্গের মধ্যে দুটো পার্থক্য লেখো, বা এস তরঙ্গ ও এল তরঙ্গের মধ্যে দুটো পার্থক্য লেখো। যার জন্য আমি বলছি পিএসএল, তিনটে তরঙ্গেরই একটা পার্থক্য পাওয়া যায়, পিএসএল এর পার্থক্য, সেটা ভালো করে পড়লেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। অর্থাৎ তরঙ্গ কাকে বলে, কত প্রকার কী কী, তার বৈশিষ্ট্য সম্পূর্ণ ভালো করে পারবে। যার জন্য বলছি পিএসএল এর পার্থক্যটা ভালো করে পড়ে নাও, যে প্রশ্নই পরীক্ষা আসুক না কেন তরঙ্গ থেকে তোমরা উত্তর করতে পারবে। পরে এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে, যেমন সুনামি কাকে বলে, ভূমিকম্পের পূর্বাভাস কি, ভূমিকম্পের ছায়াবলয় কাকে বলে, পাঁচ সীমান্ত একটা প্রশ্ন হচ্ছে পাঁচ সীমান্ত ভূমিকম্প প্রবণ হয় কেন। বোঝা গেল। তো এই প্রশ্ন কটা কিন্তু ভূমিকম্প থেকে পড়বে। নেক্সট প্রশ্ন নম্বর 5 এবং 6 দাগে আমাদের সাধারণভাবে বাড়িমণ্ডল থেকে প্রশ্ন আসে, এবং বাড়িমণ্ডলের প্রশ্নের সঙ্গে যে অর থাকে সেটা কিন্তু জীবমণ্ডল থেকে। অর্থাৎ বেসিক যে বুদ্ধিটা সেটা হচ্ছে বাড়িমণ্ডল থেকে একটা প্রশ্ন আসবে, তার অথবাতে জীবমণ্ডল থেকে একটা প্রশ্ন আসবে। বাড়িমণ্ডলটা একটু কঠিন লাগে ছাত্রছাত্রীদের কাছে, যদি সেরকম মনে হয় তোমরা জীবমণ্ডলটা ভালো করে পড়ো তাহলেও কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যাই হোক, বাড়িমণ্ডলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরবি প্রথমে। বাড়িমণ্ডল থেকে আমাদের যেটা রয়েছে দেখো, মহাসাগর তলের ভূপ্রকৃতি। তো এখান থেকে কী প্রশ্ন, যেহেতু আগের বছর বাড়িমণ্ডলটাকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছিল, যার জন্য কিন্তু আমাদের বাড়িমণ্ডল থেকে একটু বেশিই পড়তে হচ্ছে। যে প্রশান্ত অথবা আটলান্টিক অথবা ভারত মহাসাগরের তলদেশের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সামুদ্রিক অবক্ষেপ বা সঞ্চয় অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীভাগ করে আলোচনা করো। পরে যেটা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ টিকা, মহিষপান কি, মহিডাল কি, সিন্ধুকর্দ কি, টেরোপট কি, ডায়াটম কি, গ্লোবিউজেরিনা কি, লেডিওলারিয়ান কি, সমুদ্র সম্পদের গুরুত্ব কি। এগুলো একটু স্লো টাইপের প্রশ্ন, দেখে নেবে, কারণ প্রশ্নগুলো কিন্তু 5+2 বা 2+5 বা 3+4 এইভাবে কিন্তু আসে, যার জন্য একটু টিকাগুলো আমাদের ভালো করে পড়তে হয়। নেক্সট আমরা চলে আসি সমুদ্র জলের উষ্ণতা, লবণতা ও ঘনত্ব চ্যাপ্টার। তো এখান থেকে কি, সমুদ্র জলের উষ্ণ তারতম্যের কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্র জলের উষ্ণতার আনুভূমিক ও উলম্ব বন্টন ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, সমুদ্র জলের লবণতা নিয়ন্ত্রকগুলো কী কী। পরের কোশ্চেন, লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ কেন। পরের প্রশ্ন, ভূমধ্য সাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের তুলনায় উষ্ণ কেন। পরের কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, চিত্রসহ ভারত অথবা আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের স্রোতের বর্ণনা দাও। পরের কোশ্চেন, সমুদ্র স্রোতের ওপর এল নিনো বা লা লিনার প্রভাব কি, গায়ট বলতে কী বোঝো। যেটা বললাম যে বাড়িমণ্ডলের অথবা হিসেবে জীবমণ্ডল থেকে প্রশ্ন আসে, যার জন্য জীবমণ্ডল এবং বাড়িমণ্ডল দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট ভালো করে পড়লেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। তো যাই হোক, জীবমণ্ডল থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, জীবমণ্ডলের বৈশিষ্ট্য লেখো। পরে কোশ্চেন, জীবমণ্ডলের উপাদান, যেটা জড় ও সজীব উপাদান সম্পর্কে আলোচনা করো। পরে কোশ্চেন, বাস্তুতন্ত্র কাকে বলে, একটা স্থলজ অথবা জলজ বাস্তুতন্ত্র উদাহরণ সহ আলোচনা করো। বাস্তুতন্ত্রের উপাদানগুলো কী কী। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। পরে কোশ্চেন, খাদ্য ও বিয়োজকের মধ্যে পার্থক্য লেখো অথবা উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য লেখো। পরে কোশ্চেন, বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে, বিভিন্ন প্রকার পিরামিডের বর্ণনা দাও। পরের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে এই আমাদের জীবমণ্ডল থেকে, যেমন উৎপাদক কাকে বলে, খাদক কাকে বলে, বিয়োজক কাকে বলে, 10% সূত্র কি, খাদ্য জাল কাকে বলে, খাদ্য শৃঙ্খল কাকে বলে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী হয় কেন, এবং আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে
জিপিপি বলতে কি বোঝো? তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রেডি রাখবে, কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমরা প্রশ্নগুলো পাবে। এবার আমরা চলে আসি তারপরে আমাদের যে প্রশ্ন, অর্থাৎ 6-7 দাগে কী প্রশ্ন আসতে পারে। সাধারণভাবে সম্পদ থেকে কিন্তু আমাদের 6 দাগে এবং 7 দাগে প্রশ্ন আসে। তো সম্পদের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো জেনে নিই আমরা, বা ইকোনমিক জিওগ্রাফি যে পার্টগুলো আছে আমাদের। সম্পদ চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সম্পদের সংজ্ঞা দাও, সম্পদের বৈশিষ্ট্য লেখো, সম্পদের বিভিন্ন প্রকার শ্রেণীবিভাগ করো, নেক্সট সম্পদের কার্যকরী তত্ত্বটি আলোচনা করো, সম্পদ সৃষ্টিতে মানুষ প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা আলোচনা করো, সম্পদ সংরক্ষণ কাকে বলে, এর পদ্ধতিগুলো কি কি, নেক্সট পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। পরে কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে সম্পদ থেকে, যেমন সম্পদের বাধা বলতে কি বোঝো, সম্পদের প্রতিরোধ কি এবং নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝো। নেক্সট আসি অরণ্য। অরণ্য থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন অরণ্য সম্পদ সংরক্ষণে বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন কৃষি ও সামাজিক বনসৃজনের পার্থক্য কী। পরে কোশ্চেন অরণ্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। পরে কোশ্চেন অরণ্যের গুরুত্ব কী। পরে কোশ্চেন সরলবর্গীয় অঞ্চল কাষ্ঠশিল্পে উন্নত কেন। পরে কোশ্চেন নিরক্ষীয় চিরসবুজ অরণ্য অথবা ভূমধ্যসাগরীয় অরণ্য অথবা নাতিশীতোষ্ণ তৃণভূমি অথবা ক্রান্তীয় তৃণভূমি অথবা ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠার কারণ, বৈশিষ্ট্য, ব্যবহার। দেখো প্রত্যেকটার তোমাকে বৈশিষ্ট্য এবং ব্যবহার কিন্তু জেনে রাখতে হবে, এবং ওই অঞ্চলের কিছু উদ্ভিদের নাম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। পরে চলে আসি আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার জৈব সম্পদ এবং মৎস্য। তো এখান থেকে কি রয়েছে দেখো, জাপানের মৎস্যচাষের অবনতির কারণ কি, ভারতে মৎস্যচাষের বৈশিষ্ট্য বা অনুন্নতির কারণ কি, প্রশান্ত মহাসাগরের বিভিন্ন মৎস্যক্ষেত্রগুলি বা আটলান্টিক মহাসাগরের বিভিন্ন মৎস্যক্ষেত্র বা ভারত মহাসাগরের বিভিন্ন মৎস্যক্ষেত্র সম্পর্কে আলোচনা। মৎস্য শিকারের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী, ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্রে উন্নতি না হওয়ার কারণ কি, কিছু গুরুত্বপূর্ণ টিকা যেমন অ্যানাড্রোমাস কি, ডেমার্সাল মাছ কি, প্লেজিক মাছ কি এবং ক্যাটাড্রোমাস কি। এবার আসি লাস্ট কোশ্চেন। আমাদের মনে রাখতে হবে কিন্তু এই কোশ্চেন নম্বর 7 কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং আসে। ম্যাপ পয়েন্টিংয়ে সাধারণভাবে অরণ্য এবং মৎস্যক্ষেত্র এই যে লোকেশনগুলো আছে সেই লোকেশন থেকেই কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং আসে। এবং তোমরা যদি একটু সার্চ করো ক্লাস 11 ম্যাপ পয়েন্টিং, পাশে অবশ্যই যেগুলো আমার চ্যানেলের নামটা দিয়ে দেবে, জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড আনসার, তাহলেই দেখবে যে ম্যাপ পয়েন্টিংয়ের সম্পূর্ণ নোটস কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের সামনে শেয়ার করেছি। তো যাই হোক, এবার চলে আসি ভূমির ব্যবহার। ভূমির ব্যবহার থেকে তোমাদের যেটা পড়তে হবে এবছরের জন্য, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, ব্রাজিল, ইউক্রেন, নিউজিল্যান্ড। তবে এর মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং নিউজিল্যান্ড তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরে চলে আসি জল সম্পদ। জল সম্পদ থেকে তোমাদের জলসেচের পদ্ধতি ও প্রয়োজনীয়তা, জল সংরক্ষণ কাকে বলে, পদ্ধতিগুলো কী কী, ভারতের জলসেচের প্রয়োজনীয়তা পদ্ধতি, পাকিস্তান ও মিশরের জলসেচ ব্যবস্থা ও পদ্ধতি সম্পর্কে আলোচনা। আর লাস্ট আমাদের যেটা রয়েছে খনিজ ও শক্তি সম্পদ। এখান থেকে আকরিক লোহা, তামা, ম্যাঙ্গানিজ, অভ্র, খনিজ তেল, কয়লা, সৌরশক্তি, জলবিদ্যুৎ, এর প্রত্যেকটার ব্যবহারটা একটু ভালো করে জেনে রাখবে। বন্টন যদি পরীক্ষায় আসে অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ বন্টনে ফুল মার্কস পাওয়া যায় না। আর একটা টিকা রয়েছে যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের তৈল বলয় এবং ওপেক বলতে কি বোঝো। তো এই হলো আমাদের প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। অনেকেই বলবে স্যার প্রশ্ন তো অনেক বেশি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। জিওগ্রাফি ছোট্ট ছোট্ট অংশে ক্ষুদ্র অংশে প্রশ্ন হয়, যার জন্য আমরা একটা সাজেশনের ভেতরে সমস্ত প্রকার প্রশ্ন তোমাদের অধ্যায়ভিত্তিকভাবে তুলে ধরলাম, তোমাদের উপকারে কাজে লাগবে। তবে একটা কথা বলতে পারি, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, এবং আশা করি আসবে না, বিগত বছরের অভিজ্ঞতা থেকে এটা তোমাদের সামনে বলতে পারি। এবং লাস্টে একটা কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে যে এই যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম, এরপর লাস্ট মুহূর্তে ঠিক পরীক্ষার আগ মুহূর্তেও কিন্তু আমরা একটা সাজেশন তুলে ধরবো, প্রশ্ন সংখ্যা আরও কমিয়ে দিয়ে, এবং মডেল কোশ্চেন তোমাদের সামনে বের করব, যেগুলো সঙ্গে একটু তাল মিলিয়ে নেবে, দেখবে যে ওই পার্টের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন হুবহু আসবে। এখন তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলো, দেখবে 100% পরীক্ষায় কমন পাবে, এবং এর বাইরে কিন্তু আর কিছু থাকবে না, এটুকু তোমাদের নিশ্চিন্তে বলতে পারি। তাহলে তোমরা এখন রেডি করে ফেলো এবং ফাইনালের জন্য প্রিপারেশন নাও, এবং যে প্রশ্নগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু অবশ্যই নোট করে পড়ে ফেলো। আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।